বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সরকারি দেওয়া স্বাস্থ্যবিধি মেনে তোমার নিজের ও নিজের পরিবারে স্বাস্থ্যের প্রতি সচেতন আছো। শিক্ষার্থীরা, আমাকে একটু কনফার্ম করো যে বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু তোমরা জানাবে। বোর্ড সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। আর একটু ছোট করতে হবে ক্যামেরা। তো শিক্ষার্থীরা, আজকে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে 6ষ্ঠ অধ্যায়ের 6 নম্বর ক্লাস করতে যাচ্ছি। তো আমি পরাবৃত্তের খুবই সামান্য অংশ তোমাদের পড়িয়েছি। আজকে আমি উপবৃত্ত বেসিকটা একটু আলোচনা করব, যে উপবৃত্ত কিভাবে আমাদের বেসিকটা কিভাবে হয়। কারণ আমাদের যে প্রশ্ন থাকবে বা আমাদের যে আলোচ্য বিষয়, এখানে উপবৃত্তের বেসিকটাও বোঝা খুব জরুরি। তো শিক্ষার্থীরা, আমি বোর্ডে একটি সাধারণ উপবৃত্ত এঁকে রেখেছি। প্রথম দিন ক্লাসেও আমি উপবৃত্ত সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম যে উপবৃত্ত কি এবং কিভাবে উপবৃত্তটি পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত তিনটি মিলে যে কে একসাথে একত্রে কনিক বলা হয়। তো এ পর্যায়ে আমি এই উপবৃত্তে দেখো, পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের পরাবৃত্তের চিত্রটা ছিল এরকম, তোমরা তো জানো। তারপর আমি একটু আবার আঁকছি। এসপি ইকুয়াল টু, এটাকে যদি পি হয় এস, এটা এ, এটা জেড, এম। তো এসপি ইকুয়াল টু পিএম ছিল, এখানেও এসপি ইকুয়াল টু পিএম। কিন্তু এখানে মূলত যদি আমরা এরকম উপবৃত্ত দুটোকে যদি সংযোগ করি, এটাকে যদি আমরা এভাবে আবার একটু আঁকি, তাহলে দুটো উপবৃত্তের সংযোগের ফলে আসলে মূলত আমরা কিন্তু দুটো পরাবৃত্তের সংযোগের ফলে অনেক ক্ষেত্রে আমরা উপবৃত্তটা পেতে পারি। আশা করছি বুঝতে পেরেছ। মিথিলা, ফারজানা, ইমা কি ক্লাসে সংযোগ হয়েছ কিনা? তোমাকে আমার একটু দরকার। তুমি ক্লাস শেষ হলে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবে। তো লক্ষ্য করো, আমাদের এ জায়গায় এ পর্যায়ে আমরা যে পরাবৃত্তের ক্ষেত্রে দেখেছি আমরা যে আমাদের পরাবৃত্তের যে অক্ষ, পরাবৃত্তে একটি অক্ষ থাকে। পরাবৃত্তের যে অক্ষটাকে যদি আমরা এক্স অক্ষের উপর সমপতিত করি এবং শীর্ষকে যদি মূলবিন্দু ধরি, অর্থাৎ শীর্ষে যদি স্পর্শকটাকে ওয়াই অক্ষ ধরি, তাহলে এক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, যেখানে a ইজ গ্রেটার দেন 0 আমরা পাই। কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে প্রায় একই রকম, কিন্তু সামান্য একটু পার্থক্য আছে। পার্থক্যটা কীরকম লক্ষ্য করো। উপবৃত্তের ক্ষেত্রে দেখো, আমাদের এখানে আমরা অক্ষ পাচ্ছি দুটো। উপবৃত্তে আমরা অক্ষ পাচ্ছি কয়টি? দুটি। কিভাবে? এখানে লক্ষ্য করো, এই যে জেড এবং এপাশে যদি আমরা আর একটি নিয়ামক রেখা অঙ্কন করি, তাহলে এখানে জেড প্রাইম। তাহলে জেড প্রাইম মধ্যে আমরা পাচ্ছি কি, এই যে এখানে এই যে এ ড্যাশ আর এ মিলিতভাবে, মানে এই সংযোগ রেখাটা হচ্ছে একটি অক্ষ এবং
এখানে দেখো এই যে সিকে বলা হয় কেন্দ্র, এ বরাবর আমরা আরেকটি অক্ষ পাচ্ছি। তাহলে এখানে অক্ষ পাই দুটো। তাহলে একটিকে বলা হয় বৃহদাক্ষ, বড়টাকে বলা হয় বৃহদাক্ষ, এবং ক্ষুদ্র ছোটোটাকে বলা হয় ক্ষুদ্রাক্ষ। বড়টাকে বৃহদাক্ষ, ছোটটাকে ক্ষুদ্রাক্ষ। অর্থাৎ আমাদের উপবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্র যে অক্ষের ওপর অবস্থিত সেটাকে বলা হয় বৃহদাক্ষ, এবং যেটা মানে এগুলো মুক্ত সেটাকে বলা হয় ক্ষুদ্রাক্ষ। এবং আমাদের উপবৃত্তের এই দুই অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় কেন্দ্র। পরাবৃত্তে কোনো কেন্দ্র নেই, শিক্ষার্থীরা মনে রাখবে, পরাবৃত্তে কোনো কেন্দ্র নেই, কিন্তু উপবৃত্ত অধিবৃত্তে কেন্দ্র আছে। এই বৃহদাক্ষ বা ক্ষুদ্রাক্ষ মিলিত বিন্দুকে কি বলা হয়? কেন্দ্র বলা হয়। এ পর্যায়ে আমরা যদি এখন আমি পরাবৃত্তির সমীকরণটা একটু মুছে দিচ্ছি। এ পর্যায়ে লক্ষ্য করো, এই উপবৃত্তটাকে যদি আমরা মূল এক্স অক্ষ ওয়াই অক্ষের ওপর সমপতিত করতে চাই তাহলে কিভাবে করতে হবে? উপবৃত্তটাকে যদি আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ মানে আমাদের যে আয়ত স্থানাঙ্কের এক্স অক্ষ ওয়াই অক্ষের ওপর যদি সমপতিত করতে চাই তাহলে আমরা কিভাবে এটি করব? শিক্ষার্থীরা আজকে ভিডিওটি কাঁপছে দেখছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে একজন কমেন্ট করেছো আর একবার বলতে। এখানে লক্ষ্য করো, উপবৃত্তের চিত্র আমরা আগেই দেখিয়েছি। উপবৃত্তের মধ্যে দেখো উপকেন্দ্র আর শীর্ষ যে রেখা বরাবর অবস্থিত এই রেখাটাকে বলা হয় বৃহদাক্ষ, এবং এখানে আরেকটি অক্ষ পাওয়া যায় উপবৃত্তের ক্ষেত্রে, কিন্তু যেটি পরাবৃত্তে পাওয়া যায় না। এখানে আরেকটি যে অক্ষ আছে সেটাকে বলা হয় ক্ষুদ্রাক্ষ। আর এখানে আমাদের পরাবৃত্তে কিন্তু ক্ষুদ্রাক্ষ বলে কিছু নেই। আর এই যে এ পাশে এটি এস হচ্ছে উপকেন্দ্র, এ হচ্ছে এ প্রাইম এখানে দিয়েছি, সরি এটি হবে এ, আর এ পাশেরটা এ প্রাইম, এ আর এ প্রাইম এরা শীর্ষবিন্দু। একইভাবে জেড আর এ পাশে জেড প্রাইম, এগুলো হচ্ছে শীর্ষ কি বৃহদাক্ষ এবং নিয়ামক রেখার ছেদবিন্দু। আর দুই অক্ষ বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় কেন্দ্র। বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় উপবৃত্তের কেন্দ্র। তো এখন আমরা যদি এটাকে আমাদের যে এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, আয়তক্ষে যে এক্স অক্ষ ওয়াই, এটি এক্স অক্ষ আর এটি হচ্ছে ওয়াই অক্ষ, এটাকে ধরে যদি আমরা কি করি, যে উপবৃত্তে এটিকে আমরা এক্স অক্ষ বলছি, আর এটিকে আমরা ক্ষুদ্রাক্ষ আমরা ওয়াই অক্ষের ওপর সমপতিত করছি। তাহলে এই পর্যায়ে আমাদের যে আদর্শ সমীকরণটি আমরা পাই সেটি কি হয়? সেটি আমরা যে আদর্শ সমীকরণটি পাই, সমীকরণটা আমরা আসলে এরকম পাই। দেখো, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আমাদের আসলে এইটা কিভাবে পাই, কিভাবে পাই এই ব্যাপারটি আমি নেক্সট ক্লাসে দেখাবো। আজকে আমি একটু এটি দেখাতে গেলে আমাদের অনেক কিছু বের করতে হবে। এখানে লক্ষ্য করো, সমীকরণটি এরকম হয়। তো এখানে এই সমীকরণটা কিভাবে হয় সেগুলো জানার জন্য আমাদের এস, এই যে সি বিন্দু থেকে এস বিন্দুর দূরত্ব এবং সি বিন্দু থেকে জেড বিন্দুর দূরত্বটা আগে জানা প্রয়োজন। তো এইটুকু আমরা না বের করতে পারলে আসলে আমরা এই সমীকরণটিও পাবো না। তো আমরা যেহেতু আমরা এই উপবৃত্তের বৃহদাক্ষকে এক্স অক্ষ বরাবর, ভালো করে লক্ষ্য করো, বৃহদাক্ষকে আমরা এক্স অক্ষ বরাবর
এবং ক্ষুদ্রাক্ষকে আমরা y অক্ষ বরাবর সমপতিত করার ফলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পাই। কারণ সি বিন্দু হচ্ছে কেন্দ্র বলা হয় বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটি কেন্দ্র, তাহলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পাই 0 0। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। কেন্দ্রের স্থানাঙ্ক আসতেছে 0 0। কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। তাহলে আমাদের কেন্দ্র তো আমরা জানলাম। তো আমাদের যেহেতু আমরা বলছি যে এই উপবৃত্তের আদর্শ সমীকরণ এটি হয়, আমি এটি পরবর্তী ক্লাসে আজকে যে ক্লাস টাইম তাতে আমরা এই জায়গা পর্যন্ত যেতে পারবো না। তো এটি যে হয় তাহলে আমরা কিভাবে হয় এই আলোকে আমরা একটি স্থানাঙ্ক মানে এই যে সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব এ ধরা হয় এবং সি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব বি ধরা হয়। কিভাবে ধরা হয় লক্ষ্য করো, এটুকু আমরা একটু দেখাই আগে। তো আমরা এখানে মুছে ফেলবো এটি এই সি বিন্দু থেকে অর্থাৎ কেন্দ্র থেকে এ বিন্দু দূরত্ব এবং কেন্দ্র থেকে এ প্রাইম বিন্দুর দূরত্বকে মানে এখান থেকে এ দূরত্ব ধরা হয়, এতটুকুকে এ বলা হয়। তাহলে এইটুকু হচ্ছে এ দূরত্ব, এটি এই পাশে থাকার কারণে এটি মাইনাস এ, বাম দিকে থাকার কারণে সি থেকে এ প্রাইমটা ডান দিকে থাকার কারণে প্লাস এ হবে। তো এটা কিভাবে হয়, এবং এখান থেকে সি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বটাকে যদি আমরা বি এবং সি বিন্দু থেকে বি প্রাইমের দূরত্ব যদি মাইনাস বি ধরা হয় মানে বি দূরত্বটা বি কিন্তু স্থানাঙ্ক নিচের দিকে বি পরিমাণ নেওয়া হয়, তাহলে এখানে আমরা এই সমীকরণটি পাই। কিন্তু এটি প্রমাণ করার জন্য আমাদের আসলে এই সি এস এবং সি জেড এর দূরত্ব জানা প্রয়োজন। তো এখানে আমরা এ ধরে এটি পাই। তাহলে আমরা এটি একটু দেখি যে এখান থেকে যদি আমরা এই সমীকরণ থেকে যদি এভাবে লিখি ওয়াই, আমরা এখানে লক্ষ্য করো এক্স অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি 0 আমরা জানি। তাহলে এই সমীকরণে যদি আমরা ওয়াই সমান সমান 0 বসাই তাহলে কি পাই, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ। তাহলে এই সি বিন্দু থেকে এ প্রায় এই পর্যন্ত দূরত্ব এ আর সি বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব মাইনাস এ। তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি, লক্ষ্য করো আমি এখানে লিখব। তাহলে আমরা এ বিন্দুর এ প্রাইম স্থানাঙ্ক পাবো হচ্ছে এ জিরো এবং এ বিন্দুর স্থানাঙ্ক পাবো মাইনাস এ 0। আশা করছি বুঝতে পেরেছ। তো একইভাবে যদি আমরা জানি ওয়াই অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ 0, তাহলে আমরা যদি এই সমীকরণে যদি ভুজটা 0 বসাই এক্স ইকুয়াল টু 0 বসাই তাহলে আমরা পাই ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 ইমপ্লাইজ দ্যাট ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, অতএব ওয়াই সমান সমান প্লাস মাইনাস বি। তাহলে এই পর্যায়ে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি কত 0 বি এবং বি প্রাইম বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি -0, মাইনাস বি। আশা করছি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে এই পর্যায়ে আমরা যেটা পাই সেটি লক্ষ্য করো, সমীকরণ থেকে আমরা যে জিনিসগুলো পাচ্ছি তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে সি এস এবং সি জেড দূরত্ব আমরা নির্ণয় করব। তাহলে সি এস দূরত্ব নির্ণয় করার জন্য আমাদের সি এ দূরত্ব আমরা পেয়ে গিয়েছি কিন্তু। তাহলে সি এ সমান সমান সি এ ড্যাশ, সি এ সমান সমান সি এ ড্যাশ সমান সমান এ। শিক্ষার্থীরা এই যে এখান থেকে সি থেকে এ পর্যন্ত দূরত্বটা আমাদের, যদিও এটা এ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস এ, যেটা কিন্তু দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, তাহলে এ।
আর সি বিন্দু থেকে এ প্রাইমের দূরত্ব এ, তাহলে এই সি থেকে এ দূরত্ব এবং সি থেকে এ প্রাইমের দূরত্ব কি সমান এবং তাদের প্রত্যেকের মান এ। তাহলে অতএব আমরা যদি এ প্রাইম টোটালটা কি সি এ যোগ সি এ প্রাইম সমান সমান এ যোগ এ সমান সমান 2a, তাহলে এ প্রাইম হচ্ছে 2a। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই জায়গায় আমরা মানটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে, তাই আমি এখানে ক্যালকুলেশনটা দেখিয়েছি, এখানে লিখে রাখবো 2a। এখন আমাদের উদ্দেশ্য, আর আমাদের এই পর্যায়ে বিবি ড্যাশ এটি আমাদের পরে দরকার হবে, তাহলে একইভাবে আমরা বিবি ড্যাশ কিন্তু 2b পাবো। তো এখন আমাদের উদ্দেশ্য আমরা আগে বের করবো, আমার এই সমীকরণটি প্রমাণ আমরা কালকে করব, কিন্তু নেক্সট ক্লাসে করব, কিন্তু এই সমীকরণটি কিভাবে হয় এটি প্রমাণ করার জন্য আমার সিএস এবং সিজেড বিন্দু দূরত্ব দরকার, সিএ আছে। তাহলে পরাবৃত্তের সংজ্ঞায় এবার যাব আমরা, উপবৃত্তের সংজ্ঞায়। তো উপবৃত্তের সংজ্ঞা অনুযায়ী শিক্ষার্থীরা, মিথিলা, ফারজানা, ইমা, তোমাকে আমাদের কলেজ টিচারদের দরকার। এখানে যারা উপস্থিত আছো, সুষমা, তোমাকে আমি বলছি তুমি মিথিলা, ফারজানা, ইমা ওর সাথে যোগাযোগ করে ওকে ক্লাসের পরে আমার সাথে মেসেঞ্জারে বা আমার ফোন নাম্বারটি দিবে যোগাযোগ করার জন্য, ওকে জরুরিভাবে দরকার। তো সুষমা, তোমাকে আমি বলছি তুমি ইমার সাথে যোগাযোগ করে ওকে আমার সাথে যোগাযোগ করতে বলবে। তো লক্ষ্য করো, এখন আমরা উপবৃত্তের সংজ্ঞা অর্থাৎ কনিকের সংজ্ঞায় আমরা কি জানি। কনিকের সংজ্ঞায় জানি আমরা এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু ই, অর্থাৎ তাহলে ই এর মান উপবৃত্তের ক্ষেত্রে কি হয়, 0 ইজ লেস দ্যান ই ইজ লেস দ্যান 1, অর্থাৎ 1-এর থেকে ছোট হয়। তো 1-এর থেকে ছোট যাই হোক না কেন, আমাদের এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু ই। এখন আমরা যদি পি এর পরিবর্তে যদি এ বসাই আর এম এর পরিবর্তে যদি জেড বসাই বিন্দুটা, তাহলে এ পর্যায়ে কি হয়, এস এ ডিভাইডেড বাই এ জেড ইকুয়াল টু ই হয়। আশা করছি বুঝতে পেরেছো পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী। তাহলে পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী এস এ ডিভাইডেড বাই এ জেড ইকুয়াল টু ই। এখান থেকে আমরা কি পাই, এটি দেখো, এই এস বিন্দু এবং জেড বিন্দুর সংযোগ রেখাকে, এস বিন্দু এবং জেড বিন্দুর সংযোগ রেখাকে এ বিন্দু কি করে, অন্তবিভক্ত করে। কি অনুপাতে, E:1 অনুপাতে অন্তবিভক্ত করে। ইটাকে আমরা কিভাবে লিখতে পারি, E/1। এটাকে আমরা লিখতে পারি E:2, বা এটাকে যদি আমরা লিখতে পারি এভাবে যে SA AZ ইকুয়াল টু E:1। ভালো করে লক্ষ্য করো, এস বিন্দু এবং জেড বিন্দুর সংযোগ রেখাকে এ বিন্দুটি E:1 অনুপাতে অন্তবিভক্ত করে। তো এই পর্যায়ে লক্ষ্য করো, এখন আমি এটাকে যদি আমরা এভাবে লিখি, ইমপ্লাইজ দ্যাট, আমি একটু এই পাশে লিখছি, SA ইকুয়াল টু ই ইন্টু এ জেড, SA ইকুয়াল টু ই ইন্টু এ জেড। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। একইভাবে আমরা যদি এস বিন্দু আর জেড বিন্দুর এই সরলরেখার বর্ধিতাংশে বর্ধিত করে যদি এ ড্যাশ বিন্দু আমরা কাউন্ট করি, তাহলে এ ড্যাশ বিন্দু এস এ সংযোগ রেখাকে বহির্বিভক্ত করে। তাহলে বহির্বিভক্তের সংজ্ঞা অনুসারে এস এ ড্যাশ ডিভাইডেড বাই এ ড্যাশ জেড ইকুয়াল টু ই, এস এ ড্যাশ ডিভাইডেড বাই এ ড্যাশ জেড ইকুয়াল টু ই। তাহলে এখান থেকে এটি পরাবৃত্তের সংজ্ঞা অনুসারেও আমরা উপবৃত্তের সংজ্ঞা অনুসারেও আমরা পাই। তাহলে এস এ ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ জেড ই ইন্টু এ ড্যাশ জেড আমরা পেয়ে থাকি। তাহলে এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দেব, এটিকে আমরা 2 নম্বর ইকুয়েশন দেব। শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো, আমরা যদি 1 ও 2 যোগ করি, 1
যোগ 2 ইমপ্লাইজ দ্যাট, তাহলে এস এ প্লাস এস এ ড্যাশ ইকুয়াল টু ই ইন্টু এ জেড প্লাস ই ইন্টু এ ড্যাশ জেড ইমপ্লাইজ দ্যাট চিত্র অনুযায়ী লক্ষ্য করো এস এ যোগ এস এ ড্যাশ এস এ, ভালো করে লক্ষ্য করো, এস এ এতটুকু যোগ এস এ ড্যাশ এটুকু পুরোটাকে কি বলা হয়, আমরা পাই হচ্ছে এ ড্যাশ ইকুয়াল টু এখানে ই ইন্টু, আমরা ইটাকে কমন নিয়ে লিখব এ জেড, ভালো করে লক্ষ্য করো এ জেডকে আমাদের একমাত্র সি বিন্দুর স্থানাঙ্ক আছে, এ বিন্দুর স্থানাঙ্ক আছে, তাহলে এই সি থেকে এই এ এবং জেডের সাহায্যে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে সি বিন্দু থেকে, যেহেতু সিটা হচ্ছে মূল বিন্দু, তাহলে কি হচ্ছে এ জেড এতটুকুকে আমরা কি লিখতে পারি, এ জেডকে লিখতে পারি সি জেড বিয়োগ সি এ, তাহলে সি জেড, সরি কালো কালিতে লিখব সি জেড বিয়োগ সি এ প্লাস এখানে ইটা তো আমরা কমন নিয়েছি এ ড্যাশ জেড, তাহলে এ ড্যাশ জেড হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত পুরাটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ড্যাশ জেড পুরাটা এ ড্যাশ জেড, তাহলে সি জেড প্লাস সি এ ড্যাশ, তাহলে সি এ ড্যাশ যোগ সি জেড। আশা করছি বুঝতে পেরেছ। এখন লক্ষ্য করো আমরা এই সি এ ড্যাশ এখানে লেখা আছে দুটো ইকুয়াল এবং এদের মান ইকুয়াল হলে এটা কাটা যাবে, তাহলে যেহেতু এটা ইকুয়াল তাহলে এটা আর এটা ক্রস যাবে, আর সি জেড যোগ সি জেড আমি এই জায়গাটা মুছে ফেলছি, উপরে আমার এই জায়গাটা এই মানগুলো দরকার তাই এখানে মুছতে পারছি না, এটুকু মুছে ফেলা যায়, তোমাদের কাছে নিশ্চয়ই আছে, আমি পরে আবার পাবো তোমাদের কাছ থেকে। তো ইকুয়াল টু এখান থেকে আমরা ইমপ্লাইজ দ্যাট এ প্রাইম ইকুয়াল টু ই ইন্টু কি লিখতে পারি 2cz ইমপ্লাইজ দ্যাট এ ড্যাশের মান আমরা 2a বের করে রেখেছি, আমরা ঘুরিয়ে লিখব 2 ইন্টু ই ইন্টু cz সমান সমান এর ড্যাশের মান হচ্ছে 2a, উভয় পক্ষ থেকে 2 চলে যাবে, তাহলে সি জেড সমান সমান আমরা কি পাচ্ছি লক্ষ্য করো, অতএব সি জেড সমান সমান আমরা পাচ্ছি এ বাই ই, সি জেড সমান সমান আমরা পাচ্ছি এ বাই ই, এটি আমরা আমাদের প্রয়োজনে এইখানে লিখব, জায়গা হচ্ছে না আমাদের, সি জেড ইকুয়াল টু এ বাই ই। তাহলে জেড বিন্দুর স্থানাঙ্ক আমরা পর্যায়ক্রমে কিভাবে পাবো, দুই দিকে পাবো, একটি হচ্ছে মাইনাসের দিকে একটি প্লাসের দিকে, তাহলে কি পাবো প্লাস মাইনাস এ ই 0, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমাদের প্রিয় শিক্ষার্থীরা 2 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণ আমরা বিয়োগ করব। 2 নম্বর সমীকরণ আমাদের ছিল এস এ ড্যাশ আর 1 নম্বর সমীকরণ ছিল এস এ বিয়োগ এস এ ড্যাশ সমান সমান ছিল ই ইন্টু এস জেড, সরি এস এ ড্যাশ সমান সমান ছিল ই ইন্টু এ ড্যাশ জেড মাইনাস এস এ ছিল কি এস এ ইকুয়াল টু ই ইন্টু এস এ জেড আশা করছি তোমাদের কাছে সমীকরণটি আছে, তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে সমীকরণটি উপস্থিত আছে এবং আমি যা লিখেছি আমার লেখাটিও ঠিক আছে আশা করছি। তো লক্ষ্য করো এবার
এবার লক্ষ্য করো এস আমাদের প্রথম আমরা যখন যোগ করেছিলাম তখন আমরা রাইট সাইডের অংশ এখানে যোগ ছিল আর এখানে যোগ চিহ্ন ছিল, এখানেও যোগ চিহ্ন ছিল। তো এটাকে আমরা একসাথে করে এ ড্যাশ পেয়েছিলাম, কিন্তু এই পাশেরটাকে আমরা কি করেছিলাম, এ জেডকে আমরা সি এর সাপেক্ষে কনভার্ট করেছিলাম। কিন্তু এখন বিয়োগের ক্ষেত্রে আমরা বাম পক্ষকে সি এর সাহায্যে কনভার্ট করব। দেখো ই ইন্টু ইটা তো কমন যাবে, এ ড্যাশ জেড আর এ ড্যাশ এ ড্যাশ জেড মানে পুরোটা এ ড্যাশ জেড এর সাথে যদি আমরা এ জেড বিয়োগ করি তাহলে আমরা কিন্তু এ ড্যাশ পাই। খুব ভালো করে লক্ষ্য করো, এ ড্যাশ জেড এর সাথে আমরা যদি এ জেড বিয়োগ করি তাহলে আমরা কি পাই, এ ড্যাশ পাই। তো এবার আমাদের বাম পক্ষকে আমাদের সি এর সাপেক্ষে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এস আগে দেখো এস এ ড্যাশ এই অংশটুকু, এস এ ড্যাশ এই অংশটুকু কি সি এর সাপেক্ষে কনভার্ট করলে সিএস প্লাস সি এ ড্যাশ, তাহলে সিএস প্লাস সি এ ড্যাশ, এটাকে আমরা একটা ব্র্যাকেটে রাখলাম কারণ মাঝখানে আমাদের একটা মাইনাস আছে। এবার আসো এস এ সি এর সাহায্যে অ্যাডজাস্ট করলে সি এ মাইনাস সিএস, সি এ মাইনাস এস এ হচ্ছে সি এ মাইনাস, দেখো এস আমাদের কি এস এ এতটুকু, এস এ এই অংশটুকু হচ্ছে এই পুরো অংশ থেকে এই অংশ বিয়োগ করলে পাই। তাহলে পুরো অংশ হচ্ছে সি এ মাইনাস সিএস ইকুয়াল টু ই ইন্টু এ ড্যাশ। এই পাশটাতে একটু আগে বুঝিয়েছি। এখন লক্ষ্য করো আমরা যদি ব্র্যাকেটটা উঠিয়ে দেই তাহলে সিএস এখানে প্লাসটা মাইনাসটা প্লাস হয়ে যাবে সিএস, তাহলে 2 ইন্টু সিএস, আর এখানে সিএ প্রাইম মাইনাস সিএ, কারণ সিএ আর সিএ প্রাইম হচ্ছে কি সমান, তাহলে এরা মাইনাস থাকাতে কাটা যাবে, তাহলে ইকুয়াল টু ই ইন্টু এ প্রাইম। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2 ইন্টু সিএস ইকুয়াল টু ই ইন্টু 2a, ইমপ্লাইজ দ্যাট 2 কাটা যাবে, তাহলে সিএস ইকুয়াল টু কি হচ্ছে এ ই। তাহলে আমরা এখানে বিন্দুগুলো পেয়ে গেলাম। এই জায়গায় পাচ্ছি হচ্ছে সেমিকলন সি এস ইকুয়াল টু এ ই, সিএস ইকুয়াল টু এ ই, আমরা এটা পেলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কি জানি তোমরা কতটুকু বুঝেছো। হ্যাঁ, কমেন্ট করেছো, বুঝেছো, আমি বুঝতে পারছি। ধন্যবাদ তোমাদেরকে ক্লাসটি মনোযোগ সহকারে ফলো করার জন্য। শিক্ষার্থীরা নেট একটু ডিস্টার্ব করছে আমি দেখতে পাচ্ছি, তো তোমরা চিন্তা করো না, আমি আমার ভিডিওটি থাকবে এটি তোমাদেরকে আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেব। আসলে আমার আজকে একটু রুম সংকট আছে, তো সঙ্গত কারণে আমি যে রুমে ক্লাস করছি সেই রুমটি একটু বদ্ধ, এখানে আলো বাতাসের ব্যবহার কম, তাই হয়তো নেটটি ডিস্টার্ব করছে। তো এ পর্যায়ে দেখো, তাহলে আমরা অনেক কিছুই পেয়ে গেলাম শিক্ষার্থীরা। তো এখন আমরা একটু দেখব, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, তো আমরা সামান্য একটু অংশ দেখব যে যতটুকু সম্ভব আমাদের আজকে দেখানো, যে উপবৃত্তের যে তথ্য উপাত্তগুলো আছে সেগুলো আমরা আংশিক আজকে দেখব, আর বাকিটা কালকে আগামী ক্লাসে যেটা হবে সেখানে আমরা বাকি উপবৃত্তের সমীকরণটা আসলে আমরা কিভাবে পাই বা কোন ক্যালকুলেশনে পাই এটি দেখানোর পরে আমরা বাকি যেটুকু ওখান থেকে যেটুকু দরকার সেটা আমরা দেখব। তো দেখো আমরা এই পর্যায়ে আমরা কি কি পেলাম। কেন্দ্র, উপবৃত্তের কেন্দ্র সি কত 0 0 পেলাম। তারপরে দেখো এখানে আমরা উপকেন্দ্রকে
আমরা এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে উপকেন্দ্র আমরা দুপাশে দুটো পাবো, তার কিন্তু আমরা স্থানাঙ্ক লেখার সময় একসাথে লিখি। তাহলে এস বিন্দুর আমরা যে সিএস, তাহলে এস বিন্দু দূরত্ব সিএস দূরত্বটা পেয়েছি এই, তাহলে এখানে আমরা এস পাবো মাইনাস এ ই কমা 0, আর এটা এস প্রাইমটা আমরা পাবো এ ই 0। তাহলে আমরা একত্রে যদি লিখি তাহলে উপকেন্দ্র আমরা এটা একত্রে এভাবে লিখি মাইনাস মানে প্লাস মাইনাস এ ই কমা 0, এভাবে লেখা যায়। তারপরে দেখো আমরা শীর্ষবিন্দু তো আগেই পেয়েছি এ প্রাইম এ 0, আর এটা এ হচ্ছে এ মাইনাস এ 0, এটা হচ্ছে মাইনাস কিন্তু মূল বিন্দু বাম দিকে বলে মাইনাস এ 0, আর এ প্রাইমটা হচ্ছে এ 0। আমরা যদি এভাবে একত্রে লিখি শীর্ষবিন্দু বলে যদি লিখি তাহলে আমরা ক্যালকুলেট অঙ্কের ক্ষেত্রে আমরা এভাবে প্লাস মাইনাস এ 0 এভাবেও লিখতে পারি। তারপরে দেখো এখানে আমাদের উৎকেন্দ্রিকতা ই আছে, উৎকেন্দ্রিকতাটা আমরা আগামী ক্লাসে দেখব। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটাও আমরা আগামী ক্লাসে দেখব, কারণ এই দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের আসলে এই উপবৃত্তের যে সমীকরণটি আছে ওটি কিভাবে আসলো এটি আমাদের দেখা প্রয়োজন। আজকে আমাদের হাতে সেই সময় নেই। তো লক্ষ্য করো আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সমীকরণটা দেখব। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা, দৈর্ঘ্যের সমীকরণ না, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা দেখব। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব কোনটা? উপকেন্দ্র দিয়ে যে লম্ব অঙ্কন করা হয় এই লম্বের সমীকরণ। এটি কি আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল, আর ওয়াই অক্ষের সমান্তরাল হলে আমরা কি দিয়ে শুরু করি? এক্স দিয়ে শুরু করি। এক্স ইকুয়াল টু এই সি বিন্দু থেকে এই এস বিন্দু দূরত্ব আমরা সিএস সমান কত পেয়েছি? এ বাই ই। আমরা সি বিন্দু থেকে এস বিন্দুর দূরত্ব এ বাই ই পেয়েছি। তাহলে আমরা কি হবে এখানে, যেহেতু উপকেন্দ্রটা দুটো পাওয়া যায় তাই এটাকে প্লাস মাইনাস দিয়ে লিখতে হবে, প্লাস মাইনাস এ ই। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা এইভাবেই আমরা শিখব। তাহলে কি হচ্ছে ই এক্স প্লাস মাইনাস এ ইকুয়াল টু 0 এরকমভাবে পাওয়া যায়। তোমার এটা মনে রাখার দরকার নেই, তোমরা এটি মনে রাখলেই এখানে তো মান থাকবে, মান অনুযায়ী আসলে তোমরা ক্যালকুলেশনটি করবে, এই কথাটা মনে রাখবে। এবার আসো আমাদের নিয়ামক রেখা সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণটি আজকে আমরা শিখব। নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখা কি? সি বিন্দু থেকে এই যে জেড বিন্দুর দূরত্ব সি জেড, আমরা আগে শিক্ষার্থীরা একটু মিস্টেক হয়ে গিয়েছে, আমি একটু মিস্টেক করে ফেলেছি। এটি হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটি না, উপকেন্দ্রিক সিএস হচ্ছে প্লাস মাইনাস এ ই, সরি প্লাস মাইনাস এ। আর নিয়ামক রেখার সমীকরণ হবে এটিও ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। তোমরা একটু সংশোধন করে নাও শিক্ষার্থীরা, একটু মিস্টেক হয়ে গিয়েছে। আমাদের সিএস সমান সমান কিন্তু এ ই, তাই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, আর নিয়ামক রেখার সমীকরণ সি জেড এ পর্যন্ত সি বিন্দু থেকে জেড বিন্দুর দূরত্ব, তাহলে সি জেড হচ্ছে এ বাই ই, তাহলে নিয়ামক রেখার সমীকরণ হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই। আর আমাদের বৃহদাক্ষকে বলা হয়, বৃহদাক্ষ হচ্ছে এ ড্যাশকে বৃহদাক্ষ বলা হয়। তাহলে বৃহদাক্ষের সমীকরণ আমরা বের করতে পারি। বৃহদাক্ষের সমীকরণ, বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে আগে বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে 2a, আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হচ্ছে বি প্রাইম, এটি হচ্ছে 2b। আর আমাদের বৃহদাক্ষের সমীকরণ, বৃহদাক্ষ নিচে এক্স অক্ষের ওপর অবস্থিত, তাই y ইকুয়াল টু 0। বৃহদাক্ষের সমীকরণ এই পাশে আমি মুছে ফেলছি। বৃহদাক্ষের সমীকরণ, বৃহদাক্ষ নিজে এক্স অক্ষ, তাহলে y ইকুয়াল টু 0, এবং ক্ষুদ্রাক্ষের সমীকরণ
ক্ষুদ্রাক্ষের সমীকরণ ওয়াই অক্ষ নিজে, তাহলে এক্স ইকুয়াল টু 0। তো মোটামুটি আমাদের আজকে আলোচনার ওপরে যেটুকু আমাদের দেওয়া সম্ভব আমি ততটুকু তোমাদেরকে দেখিয়েছি। তো আমাদের পরবর্তী আজকে এমনি টাইম ওভার হয়ে গিয়েছে। তো আজকে আমাদের যে এই উপবৃত্তের যে তথ্য উপাত্তের মধ্যে যে অংশগুলো এখনও বাকি আছে সেটি হচ্ছে আমাদের এই উপবৃত্তের সমীকরণ যে আমরা লিখলাম এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটি কী করে হলো এটি আমরা বাকি আছে আমাদের, এবং এর আলোকে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করার জন্য সেখানে আমাদের যাওয়া প্রয়োজন আছে। তো সেটি শিখতে হবে, এই সমীকরণটি কি করে আসলো সেটিও আমাদের শিখতে হবে, এবং তার সাথে আমাদের যে আছে উৎকেন্দ্রিকতা ই, আমাদের যে এরকম একটা সমীকরণ যদি এই আকৃতির সমীকরণ তোমার কাছে থাকে তাহলে উৎকেন্দ্রিকতার মান, অর্থাৎ এটা যে একের ছোট শূন্য থেকে বড় কি ধরনের মান পাওয়া যায় সেই মানটি শেখার জন্য তোমার এই যে সমীকরণটা কিভাবে আসলো এইখান থেকে আমাদের তথ্য উপাত্ত দরকার। তাহলে এই 3টি পয়েন্ট, অর্থাৎ কিভাবে আমাদের এই সমীকরণটি আমরা পেলাম, তারপরে সমীকরণের আলোকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এবং কি আছে যে আরেকটি অংশ বাদ পড়েছে সেটি হচ্ছে উৎকেন্দ্রিকতা সূত্র, এগুলো বের করা আমরা শিখব। এবং আমরা যদি এই উপবৃত্তটিকে যদি আমরা তো বৃহদাক্ষকে এক্স অক্ষের উপর রেখেছি এবং ক্ষুদ্রাক্ষকে ওয়াই অক্ষের উপর রেখেছি, যদি আমরা উপবৃত্তটাকে ঘুরিয়ে বসাই, অর্থাৎ বৃহদাক্ষটাকে যদি আমরা ওয়াই অক্ষের উপর সমপতিত করি এবং ক্ষুদ্রাক্ষকে যদি এক্স অক্ষের উপর সমপতিত করি, তাহলে সেই ক্ষেত্রে উপবৃত্তের সমীকরণটি কেমন হবে এবং তার সাথে তথ্য উপাত্তগুলো কেমন হবে, কী কী মান আমরা পাবো, সেই সমস্ত বিষয়গুলো আমরা পরবর্তী দিন ক্লাসে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি আবারও বলছি, করোনার প্রকোপ দিন দিন বাড়ছে, তোমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখাটা খুবই জরুরি। আমি আজকে মিথিলা ফারজানা ইমাকে কোনো কমেন্ট এখনও পাইনি। সুষমা, তোমাকে আমি বলছি যে তুমি মিথিলা ফারজানা ইমা ওর সাথে যোগাযোগ করো, 268 রোল, ওকে আমাদের দরকার, ওকে আমরা ফোনে পাচ্ছি না। তো ওকে জরুরি ভিত্তিতে আমার সাথে যোগাযোগ করতে বলবে। তো বা যারা লাইনে আছো আজকে তারা ওকে যেভাবে হোক যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে বলো, ওকে খুব দ্রুত দরকার, একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী দিন ক্লাসের শুভকামনা জানিয়ে আমি আজকে আমার ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।